হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে মক সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার 18তম পর্ব। এই সমস্ত মক সিরিজ কোন পরীক্ষায় কাজে লাগবে, আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে অর্থাৎ ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, কনস্টেবল, এসএসসি জিডি, কেপি কনস্টেবল সহ বিভিন্ন পরীক্ষায় এগুলো কাজে লাগবে। আর আমি শুধুমাত্র উত্তর বলে বেরিয়ে যাব না, এর যে বাকি অপশানগুলো আছে সেগুলোর পোস্টমর্টম করব। তো তোমাদের এতে আশা করি অনেক সুবিধা হবে বা লাভবান হবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে, মান্দাসর স্তম্ভলিপি কোন রাজার লেখা? এটা কি হবে? মান্দাসরির রাজা ছিলেন কে? যশোধর্মন। এই যশোধর্মনের লেখা হচ্ছে মান্দাসর স্তম্ভলিপি। একটু আমি ডিটেলে বলে দিই। এই যে মান্দাসর, আমি দেখো পাশে ম্যাপ এনেছি, এই যে মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছ, এই মধ্যপ্রদেশের এই পোর্শনটা ছিল মান্দাসর। ঠিক আছে, এখানকারেরই রাজা ছিলেন কে? যশোধর্মন। তো এই মান্দাসরে অ্যাকচুয়ালি হুন আক্রমণ হয়েছিল, ভারতে হুন আক্রমণ হয়েছিল। আমি ডিটেলে বলে দিই একটু। ভারতে হুন আক্রমণদের মধ্যে, মানে হুন যে আক্রমণ হয়েছিল তার মধ্যে প্রথম আক্রমণ করেছিল এটিলা। ঠিক আছে, তাকে আটকে ছিল কে? তাকে আটকে ছিল স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত, এই জন্যই ভারতের রক্ষাকারী রাজা স্কন্দগুপ্তকে বলা হয়। ঠিক আছে, হুন আক্রমণ প্রতিহত করেছিল। সেকেন্ড যে হুনটা আক্রমণ করেছিল তার নাম কি? তার নাম ছিল তোরমান। তোরমান, তাকে কে আটকে ছিল? তাকে আটকে ছিল হচ্ছে ভানুগুপ্ত। আর থার্ড কে আক্রমণ করেছিল? মিহিরগুল। মিহিরগুল, এনাকে আটকে ছিল কে? যশোবর্ধন। ঠিক আছে, এনাকে আটকে ছিল যশোধর্মন। ঠিক আছে, আমার একটুখানি এখানে ভুলে গেল, যশোধর্মন। তো এই যে আটকে ছিল, এই আটকানোর পরে ওখানে বিজয় প্রতীক হিসাবেই কিন্তু এই মান্দাসর স্তম্ভলিপিটা উনি করেছিলেন। বোঝা গেল? আর তোমাদের জন্য একটা প্রশ্ন, ভারতের এটিলা কাকে বলা হয়? এটা তোমরা বলবে। ভারতের এটিলা এটা কাকে বলা হয়, এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। ঠিক আছে, চলো বাকি অপশানে কি আছে দেখা যাক। বাকি অপশানে ছিল শশাঙ্ক। ঠিক আছে, শশাঙ্ক মানি হচ্ছে গঞ্জাম। গঞ্জাম লিপি। আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম? শশাঙ্ক আমাদের বাংলার ছেলে, তাই না? আমাদের গৌড়ের ছেলে, তাই না? মানে গ্রামগঞ্জের ছেলে, সেখান থেকে গঞ্জাম লিপিটা মনে রাখবে। শশাঙ্ক তো আমাদের বাংলার ছেলে, তা সেখান থেকে মনে রাখবে গ্রামগঞ্জের ছেলে, তাই জন্য গঞ্জাম শিলালিপি হয়ে গেল শশাঙ্কের। ঠিক আছে, ধর্মপাল। ধর্মপালের কি ছিল? খালিমপুর। খালিমপুর শিলালিপি। ঠিক আছে, ধর্মপালের হচ্ছে খালিমপুর লিপি। আর এখানে দেখো কনিষ্ক। কনিষ্কর কি লিপি ছিল? সম্পট লিপি। সম্পট লিপি। ঠিক আছে, এই সমস্ত লিপিগুলো থেকে এই সমস্ত রাজাদের কথা জানা যায়। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রেখো। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতির পৃথক কমিশন তৈরি করা হয়? এটা কত হবে? এটা হবে 89 সংবিধান সংশোধন। আমি বলে দিই, 2003-এর আগে পর্যন্ত না কি হতো, আমাদের 338 নম্বর আর্টিকেল ছিল, সেটা নর্মাল এসসিদের নিয়ে বলা ছিল। কিন্তু 2003-এ এই 89 সংবিধান সংশোধন হলো এবং 338-এর এই আর্টিকেলটা ঢোকানো হলো। এবং এখানে কি করা হলো? ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, এইটা নতুন করে তৈরি করা হলো। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট তো আগে থেকেই ছিল, সংবিধান শুরু থেকেই ছিল, কিন্তু ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব এইটা তৈরি হলো 2003 সাল থেকে এবং 89 সংবিধান সংশোধনের পরে। বোঝা গেল? তো এটা একটু মাথায় রাখবে। চলো বাকি অপশানগুলো নিয়ে একটু খেলা যাক। দেখো এখানে 69 সংবিধান সংশোধন আছে। মানে 69 সংবিধান সংশোধনে কি হচ্ছে? 69 দেখলেই দিল্লি মেরে দেবে। ঠিক আছে, ঠিক আছে, 69 মানেই দিল্লি মেরে দেবে। দিল্লিকে কি করা হয়েছিল? ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয়। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। ঠিক আছে, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয় দিল্লিকে। বোঝা গেল? এখানে দেখো 91তম সংবিধান সংশোধন, এটা খুব ইম্পর্টেন্ট। কি বলা হলো? এই যে লোকসভা বা বিধানসভা, লোকসভা ও বিধানসভা লেখা ভালো, এখানে যতজন মেম্বার আছে তার 15% বেশিকে মন্ত্রী করা যাবে না। মানে আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে, তোমরা জানো সবাই পার্লামেন্ট আছে, তাই না? এরকম আমাদের দেশে পার্লামেন্ট আছে।
পার্লামেন্টে কি আছে, লোকসভা এই কিছুদিন পরেই ভোট হবে, লোকসভায় আমরা পাঠাবো, তাই না, লোকজনকে পাঠাবো 545 জনকে আমরা পাঠাবো লোকসভায়। এইবার সবাই মন্ত্রী হতে চায়, এবার সবাই মন্ত্রী হয়ে গেলে মুশকিল। বলা হয়েছে কি এই 545 জনার ম্যাক্স টু ম্যাক্স তুমি 15% মন্ত্রী করতে পারবে, বোঝা গেল। তো মন্ত্রীর সংখ্যা যেন 15%-এর বেশি না ওঠে, এটা কোথায় বলা আছে, এটা হচ্ছে 91তম সংবিধান সংশোধনে বলা আছে। 1 নম্বর পয়েন্ট, আমাদের যে রাজ্যের বিধানসভা আছে, ঠিক আছে, সেখানে কটা আসন আছে, 294টা, তাই না, যেখানে আমাদের মমতা ব্যানার্জি বসে বা বাকি সব এমএলএরা বসে। তো সেখানেও বলা আছে যে তুমি 15%-এর বেশি কিন্তু মন্ত্রী তুমি বানাতে পারবে না, বোঝা গেল। তো ধরে নাও আমাদের রাজ্যে 300টা যদি এমএলএ থাকতো, তার 15% মানে কত, তার 15% মানে 45টা, মানে আমাদের রাজ্যে কোনোভাবেই 45টার বেশি মন্ত্রী তুমি করতেই পারবে না, বোঝা গেল। এই হচ্ছে কনসেপ্ট। সুতরাং 91তম সংবিধান সংশোধনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি তাও বলে দিই, দিল্লির ক্ষেত্রে এটা কিন্তু একটু এক্সেপশনাল আছে। দিল্লির ক্ষেত্রে বলা আছে যে 10%-এর বেশি মন্ত্রী ওরা করতে পারবে না, ঠিক আছে, দিল্লিরটা একটু এক্সেপশনাল। যাই হোক, এগুলো তোমাদের আমি যখন পড়িছি তখন ডিটেলে পড়িছি। এখানে আর একটা দেখো 42তম সংবিধান সংশোধন। এই 42তম সংবিধান সংশোধনে এত পাল্টানো হয়েছিল যে এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, ঠিক আছে, মিনি কনস্টিটিউশন বলা হয়, ঠিক আছে, ছোট সংবিধান এটাকে বলা হয়। কি কি পাল্টানো হয়েছিল, এখানে সংবিধানের যে প্রস্তাবনা সেখানে নতুন 3টে ওয়ার্ড আনা হয়েছিল, তোমরা সবাই জানো কি কি, সোশিয়ালিস্ট, সেকুলার, আর কি, আর হচ্ছে ইন্টিগ্রিটি। এই 3টে কথা সংবিধানের প্রস্তাবনায় আনা হয়েছিল, আর এই একবারই মাত্র প্রস্তাবনা সংশোধন হয়েছিল, এরপরে কখনো হয়নি। আর কি করা হয়েছিল, এই যে লোকসভা বা হচ্ছে আমাদের যে বিধানসভাগুলো আছে তাদের যে মেয়াদ 5 বছর করে আছে, এটা বাড়িয়ে 6 বছর করে দেওয়া হয়েছিল। আর কি সব থেকে গুরুত্বপূর্ণ হয়তো এইটা, যে 51তম আর্টিকেল যুক্ত হয়েছিল, যেখানে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, বা ইংরেজিতে বললে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে। এই ফান্ডামেন্টাল ডিউটি শরণ সিং কমিটির সুপারিশে নেওয়া হয়েছিল, শরণ সিং কমিটির সুপারিশে ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হয়েছিল, মনে থাকবে। তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে, ফিনান্স কমিশনের সদস্যের গঠন কোনটি, এটা কোনটা হবে, এটা হবে 1+4। এটা কি বোঝানো হচ্ছে, মানে একটা থাকবে ফিনান্স কমিশনের চেয়ারম্যান, আর তার সাথে অন্যান্য সদস্য থাকবে 4 জন, টোটাল হচ্ছে কত, 5 জন। এইটাই হচ্ছে গঠনের পদ্ধতি। শুধুমাত্র ফিনান্স কমিশন বলে নয়, আমাদের যে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন আছে, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, তারও কিন্তু এই সেম পদ্ধতি 1+4, ঠিক আছে, একজন চিফ থাকবে, বাকি অন্যান্য সদস্য বাকি 4 জন থাকবে। চলো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। 1+2 এটা কার, এটা হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনার কটা থাকে, ইলেকশন কমিশনার থাকে 2টো, এবং চিফ ইলেকশন কমিশনার থাকে আর একটা, তাহলে টোটাল মিলিয়ে হচ্ছে 3টে। এই মুহূর্তে আমাদের চিফ ইলেকশন কমিশনারকে রাজীব কুমার, তাই না। যাই হোক, এরপরে দেখো অপশান আছে 1+1+3। এই জিনিসটা কি, এইটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর এসসি। আমি যেটা তোমাদের বলেছিলাম, ন্যাশনাল কমিশন ফর এসসি, ঠিক আছে, মানে শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, যেটা হচ্ছে 338 নম্বর আর্টিকেল। আমি একটু আগেই বললাম, তাই জন্য এখানে দিয়ে দিলাম যাতে আরেকবার মাথায় জিনিসটা গেঁথে যায়, ঠিক আছে। তো যাই হোক, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এটার যে মেম্বার সেখানে কারা কারা থাকে, একটা থাকে চেয়ারম্যান, একটা থাকে ভাইস চেয়ারম্যান, আর 3 জন থাকে কি ফুল টাইম সদস্য, ঠিক আছে, মানে ফুল টাইম ওয়ার্কার, বোঝা গেল। আর তাহলে এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, ঠিক আছে। এটা কত নাম্বার আর্টিকেল, 338-এর এ নাম্বার আর্টিকেল, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, আর 3 জন ফুল টাইম মেম্বার, কিন্তু এই 3 জনের মধ্যে মিনিমাম একজনকে মহিলা হতেই হবে, ঠিক আছে। তো এইগুলো একটু মনে রাখবে, এদের গঠনটা কেমনভাবে হয়, ঠিক আছে, পরীক্ষায় ডিরেক্ট জিজ্ঞাসা করে, ঠিক আছে, যে কতজন মেম্বার থাকে, ঠিক আছে, মানে এর মধ্যে যে এই এক্সট্রা একজন মহিলা থাকে, এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট একটা পয়েন্ট, ঠিক আছে, তো এগুলো জানতে হবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, ক্যাগ বা কন্ট্রোলার অডিটর জেনারেল, ঠিক আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এর পদচ্যুতি কোন পদ্ধতিতে হয়। চলো অপশান এতে কি বলছে, শুধুমাত্র রাষ্ট্রপতির দ্বারা, অপশান বিতে বলছে প্রধানমন্ত্রী দ্বারা, অপশান সি বলছে সুপ্রিম কোর্টের দ্বারা, অপশান ডি বলছে উপরোক্ত কোনোটিই নয়। এটা কি হবে বলো তো, অনেকে আমি জানি রাষ্ট্রপতি বলে দেবে, এটা কিন্তু ভুল, রাষ্ট্রপতির দ্বারা নয়,
প্রধানমন্ত্রীর দ্বারা তো একদমই নয়, আর সুপ্রিম কোর্টের দ্বারাও নয়। এটা অ্যাকচুয়ালি কিভাবে হয় জানো? যেভাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ইমপিচ করা হয় বা পদচ্যুত করা হয়, ঠিক একইভাবে পদচ্যুত করতে হয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে। তাহলে উপরের চারটের একটাই না। আমি আবারও বলি, তাহলে উপরোক্ত কোনোটি নয়, অপশন ডি হবে। আমি আবারও বলছি জিনিসটা কি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে তুমি কিভাবে মানে পদচ্যুত করো যদি করতে চাও। প্রথম কথা হচ্ছে, এই যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের দুটো হাউসই 2/3 করে কিন্তু পাস করাতে হবে বিল, তারপরে প্রেসিডেন্ট সই করবে, তারপরে গিয়ে হবে তোমার আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পদচ্যুত। বুঝতে পারলে? তো সেম পদ্ধতিটা হচ্ছে ক্যাগের জন্যও প্রযোজ্য। সুতরাং উত্তরটা কি হলো? অপশন ডি হলো। বোঝা গেল? আচ্ছা, ক্যাগ যেখানে এলো তাহলে ক্যাগ নিয়ে একটু জানা যাক। সি এ জি, এটা কত নাম্বার আর্টিকেলে আছে? এটা 148 নাম্বার আর্টিকেলে আছে। ঠিক আছে, এটা কোন লিস্টে আছে? এটা আছে তোমার ইউনিয়ন লিস্টে। ঠিক আছে, ইউনিয়ন লিস্টে আছে, মানে পার্ট 5-এ হচ্ছে ক্যাগের কথা বলা আছে, সংবিধানের পার্ট 5-এ। ঠিক আছে, আর কি? আর হচ্ছে একে নিয়োগ করে কে? একে নিয়োগ করবে সবসময় প্রেসিডেন্ট। ইনি পদত্যাগপত্র কোথায় পাঠাবে? পদত্যাগপত্র, পদত্যাগপত্র ইনি সর্বদা পাঠাবেন কার কাছে? প্রেসিডেন্টের কাছেই পাঠাবেন। কিন্তু পদচ্যুতি করবে কে? পদচ্যুতি করবে পার্লামেন্ট, যেভাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে করে সেভাবেই করবে। ঠিক আছে, তো সেটা আমি আর ডিটেল বলছি না, এখানে সব বলে দিয়েছি। আচ্ছা, এই মুহূর্তে আমাদের ক্যাগ কে আছেন? স্যার গিরিশ চন্দ্র মুর্মু, তাই না? ইনি খুব ট্যালেন্টেড মানুষ, খুব ট্যালেন্টেড। দেখবে এনাকে সম্প্রতি আইএলওতেও এনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই না? তো ইনি খুবই মানে দক্ষ মানুষ, তাই জন্য দেখবে এনাকে খুব ইম্পর্টেন্ট পদক্ষেপগুলি মানে ইম্পর্টেন্ট কাজগুলি এনাকে দেওয়া হয়। ঠিক আছে, আর ক্যাগটার কাজ কিন্তু কম ইম্পর্টেন্ট না। ডক্টর বি আর আম্বেদকরের মতে এই ক্যাগ হচ্ছে ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ অফিসার সংবিধানে। বুঝতে পারলে? তো এই সমস্ত মানে এই ক্যাগের যে পোস্ট, সেটা কিন্তু ভয়ঙ্কর একটা ইম্পর্টেন্ট পোস্ট। সুতরাং দেখবে ওর আর্টিকেল এই যে জিনিসগুলো আমি বললাম, এগুলো দেখবে পরীক্ষায় খুব আসে। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? ইউপিএসসির কোন ভারত শাসন আইন অনুসারে স্থাপিত হয়? মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কোন ভারত শাসন আইন অনুসারে স্থাপিত হয়? এটা কি হবে? এটা হবে অপশন সি, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। মানে কি? মানে হচ্ছে 1919-এর যে ভারত শাসন আইন, ভারত শাসন আইন, সেইটার দ্বারাই 1926 সালে কি হচ্ছে? ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন তৈরি হচ্ছে, যেটা পরবর্তীকালে এই ফেডারেল নামটা বাদ হয়ে গিয়ে কি হয়ে গেল? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, আমরা সবাই জানি ইউপিএসসি কত নাম্বার পার্টে থাকে? ইউপিএসসি হচ্ছে পার্ট সংবিধানের 14, তাই না? সংবিধানের 14 নাম্বার পার্টে থাকে। যদি আর্টিকেল বলি কত হচ্ছে? 315 নাম্বার আর্টিকেলে ইউপিএসসির কথা বলা আছে। আর বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যানকে? মনোজ সোনি। ইনি খুব কষ্ট করে মানুষ হয়েছেন আর কি, এই মনোজ সোনি স্যার আর কি প্রচন্ড কষ্ট করে মানুষ হয়েছে। ছোটবেলায় নাকি ধূপ টুপ বিক্রি করতো, বুঝতে পারছো? সেখান থেকে কিন্তু উঠে উনি ইউপিএসসি পরীক্ষায় চান্সও পেলেন, এবং এখন উনি সিনিয়র ইউপিএসসি অফিসার মানে আইএস অফিসার, এবং উনি এখন যথারীতি ইউপিএসসির চেয়ারম্যান হয়ে বসে আছেন। আর একটা ট্রিক বলে দিই, তোমরা কিছুদিন আগে 12 ফেল সিনেমা দেখেছো, তাই না? 12 ফেল সিনেমায় যে হিরো ছিল বা প্রোটাগনিস্ট ছিল, তার নাম তো মনোজই ছিল, তাই না? অ্যাকচুয়াল রিয়েল যে ক্যারেক্টারটা, তার নামও ছিল মনোজ শর্মা। তো সেখান থেকে মনে রাখবে যে মনোজ হচ্ছে ইউপিএসসি সংক্রান্ত ব্যাপারে মনোজ নামটা এখন খুব যাচ্ছে। তো এইভাবে একটু ট্রিক করে মনে রেখে দেবে। বুঝতে পারলে? নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী কাশ্মীরের ইতিহাসের বিবরণ কোন গ্রন্থ থেকে জানা যায়? কাশ্মীরের ইতিহাস বললেই, কাশ্মীরি একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিল, মানে ব্রাহ্মণ পরিবারে জন্মেছিল, তার নাম ছিল কলহন। কলহন, এই কলহন লিখেছিল রাজতরঙ্গিনী। কাশ্মীরের ইতিহাস বললেই রাজতরঙ্গিনী মেরে বসে থাকবে। ঠিক আছে, কলহন হচ্ছে কাশ্মীরেরই মানুষ আর কি। ঠিক আছে, ওখানকার পণ্ডিত মানুষ, ব্রাহ্মণ পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন। বোঝা গেল? চলো বাকি অপশনগুলো নিয়ে একটু খেলা যাক। কি আছে? নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি মানে কি? তোমরা নাসিক জায়গাটা সবাই জানো, মহারাষ্ট্রে এরকম জায়গায় আছে, তাই না? নাসিক থেকে একটা নদীও এসছে, কোন নদী বেরিয়েছে নাসিক থেকে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। তো যাই হোক, সেই নাসিক প্রশস্তিতে কার কথা বলা আছে? গৌতমীপুত্র সাতকর্ণী। আমি শুধু সাতকর্ণী লিখলাম। ঠিক আছে, সাতকর্ণীর কথা বলা আছে নাসিক প্রশস্তিতে। ঠিক আছে, আর এই নাসিক প্রশস্তি লিখেছে কে? গৌতমী বলশ্রী।
গৌতমী বলশ্রী লিখছে নাসিক প্রশস্তি। ঠিক আছে, এই গৌতমী বলশ্রী মানে ওর মা আর কি, এই গৌতমীপুত্র সাতকর্ণীকে পিয়ারলেস ব্রাহ্মণ বলেছে। ঠিক আছে, পিয়ারলেস ব্রাহ্মণ, পিয়ারলেস ব্রাহ্মণ মানে এই যে বইটা আছে নাসিক প্রশস্তি, মানে বই নয় নাসিক প্রশস্তি, সেখানে গৌতমপুত্র সাতকর্ণীকে কি বলা আছে, পিয়ারলেস ব্রাহ্মণ। পিয়ারলেস মানে কি, অতুলনীয়, তাই না, অতুলনীয় ব্রাহ্মণকে গৌতমীপুত্র সাতকর্ণী, বোঝা গেল। তো তোমরা এখানেও জানো আমাদের কলকাতায় একটা পিয়ারলেস হসপিটালও আছে, তাই না। তো এইভাবে একটু মনে রাখবে। তারপরে এখানে দেখো আরেকটা অপশন আছে ইন্ডিকা। ইন্ডিকা কার লেখা, এটা তো বহুবার পরীক্ষা এসছে। ইন্ডিকা কার লেখা তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি আর ওটা বলছি না। ঠিক আছে, ইন্ডিকা কাদের সম্পর্কে লেখা, মৌর্যদের সম্পর্কে লেখা, তাই না, মৌর্যদের সম্পর্কে ইন্ডিকা লেখা। এবং ইন্ডিকা গ্রন্থে যে লেখক আর কি, সে কি লিখেছে জানো, যে ভারতবর্ষ তখন ইকোনমিক্যালি 7 ভাগে ভাগ ছিল। ঠিক আছে, এই সমস্ত কথা উনি লিখে গেছেন। শুধু তাই নয়, উনি এটাও লিখে গেছিলেন যে ইন্ডিয়ানরা মানে লিখতে বেশি ভালোবাসে না, পড়তে ভালোবাসে। ঠিক আছে, তো এটা তো হবেই, তাই না, আমরা তো বরাবরই একটু মানে দেখবে আমাদের যখন বেদ ফেদ ছিল শ্রুতি, আমরা শুনে শুনে জিনিসগুলো কাজ করতাম, তা লিখতে একটু কম ভালোবাসতো। তো ওটাও কিন্তু উনি ইন্ডিকা গ্রন্থে লিখেছিলেন, বোঝা গেল। তো ওই লেখকটার নাম তোমরা অবশ্যই লিখবে, খুবই সহজ, আশা করি সবাই পারবে। তো লিখে কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম। এটা কি হবে, এটা হবে অপশান সি, তামিলনাড়ু। ঠিক আছে, তো দেখো চলো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক, তারপর তামিলনাড়ু নিয়ে আমি পরে ডিটেলে বলছি। এখানে দেখো গুজরাট আছে। গুজরাট হচ্ছে কি, দেখো এই গুজরাট কিংবা উত্তরাখণ্ড, অপশান দুটো দেখবে বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখা থাকে। এখানে কি হচ্ছে, জলবিদ্যুৎ উৎপাদনে প্রথম, জলবিদ্যুৎ ফার্স্ট। ঠিক আছে, মানে কোনো কোনো বইতে দেখবে গুজরাট আছে ফার্স্ট, কোনো কোনো বইতে দেখবে উত্তরাখণ্ড আছে ফার্স্ট। ঠিক আছে, তো এটা খুব কনফিউশন, মানে তোমরা অনেকেই বলবে না না আমি দেখেছি গুজরাট গুজরাটই হবে, অনেকে বলবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডই হবে। কনফিউজ হয়ে লাভ নেই, দুটোই মাথায় রাখবে, পরীক্ষায় যেটা দেবে সেটা তুমি অপশানে মারবে। ঠিক আছে, এবার দুটো দিলে কি হবে, সেগুলি হচ্ছে সমস্যা, তখন পিএসসি যা নেয় তাই করতে হয়, তাই না। এগুলো খুব কনফিউজিং জিনিস, কেননা তুমি এগুলো তো দেখো প্রত্যেক বছর বছর ভ্যারি করে, তাই না। ধরো এই বছর বেশি উৎপাদন হলো, পরের বছর কম উৎপাদন হলো, তখন কাছাকাছি যে সমস্ত রাজ্যগুলো আছে তারা কিন্তু মানে এই প্রবলেমটা আসতেই থাকে, বুঝতে পারলে। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম আমরা সবাই জানি, কিন্তু লাস্ট পার্লামেন্টে যে মানে রিপোর্টটা পেশ হয়েছিল সেখানে উত্তরপ্রদেশ দেখাচ্ছে প্রথম। তো এগুলো কিন্তু মাথায় আমরা সেটে নিই একটা জিনিস, কিন্তু এগুলো যেহেতু কারেন্ট ডাটাগুলো চেঞ্জ হয় তখন হয় মুশকিল, বুঝতে পারলে। তো এগুলো আমাদের সবগুলো একটু খেয়াল রাখতে হবে, পরীক্ষার আগে দেখে যেতে হবে যে কি ডাটা এসছে এবং কি বলছে, বুঝে গেল। তো যাই হোক, অপশান বিতে কি আছে দেখো, রাজস্থান। রাজস্থান কি জন্য বিখ্যাত, রাজস্থান হচ্ছে সবসময় সৌর উৎপাদনে, তাই না, সৌর বিদ্যুৎ উৎপাদনে, সৌর বিদ্যুৎ উৎপাদনের প্রথম স্থানকে রাজস্থান, বোঝা গেল। আর এখানে আছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র ফার্স্ট তাপবিদ্যুৎ উৎপাদনে, মহারাষ্ট্র ফার্স্ট। এটাও কনফিউজ, এটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা থাকে, কিন্তু তাপবিদ্যুৎ উৎপাদনের প্রথমকে মহারাষ্ট্র, এটাই মোটামুটি মানে সর্বগ্রাহ্য আনসার হিসেবেই ধরা যায়। যাই হোক, এরপর দেখো আছে অপশান সিতে আছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। ঠিক আছে, মানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তামিলনাড়ুতে দুটো আছে। আমি টোটাল বলে দিই, আমাদের দেশে যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টোটাল আছে 7টা। ঠিক আছে, কোথায় কোথায় আছে আমি পুরো বলে দিই। এক, আচ্ছা ম্যাপটাও আঁকি। এক হচ্ছে কোথায়, মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রের কোথায় আছে, মহারাষ্ট্রের তারাপুর, এটাই হচ্ছে ভারতের সব থেকে পুরানো, ঠিক আছে, ওল্ডেস্ট, বোঝা গেল। এটা মহারাষ্ট্রের তারাপুরে আছে, ওল্ডেস্ট, এবং এটা কত সালে হয়েছিল, 1969 সালে হয়েছিল, বোঝা গেল। সেকেন্ড কি আছে, হচ্ছে রাউত ভাতা। রাউত ভাতা, তোমরা কোটা ফ্যাক্টরি সিরিজ দেখেছো, বা তোমরা সবাই জানো যে কোটা বলে যে জায়গাটা আছে যেখানে ছেলেপুলে মানে জয়েন্টের জন্য পড়তে যায়, রাজস্থানের কোটা, তাই না। এই রাজস্থানের এখানে আছে কোটা। ঠিক আছে, তো ওখানে আছে রাউত ভাতা, মনে রাখবে এটা। নেক্সট কি হচ্ছে, কুদান কুলাম। কুদান কুলাম, এটা একদম নতুন, ঠিক আছে, 2014 সাল নাগাদ হয়েছিল এটা। এটা কোথায় হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, একদম নতুন হচ্ছে কুদান কুলাম, তামিলনাড়ুতে হয়েছে কুদান কুলাম, বোঝা গেল। ধরো ওটা বেশি জায়গা নিয়ে নিয়েছি, এইটা এবার ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কালাপাক্কাম। আমি কাল্লাপাক্কামই লিখি, কাল্লাপাক্কাম। নাম শুনেই বুঝতে পারছো এটা কোথায় হবে, এটাও তামিলনাড়ুতে হবে। তাহলে তামিলনাড়ুতে দেখো দুটো হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। আর একটা কোথায় আছে, আর একটা হচ্ছে তোমার কৈগা।
কৈগা, কৈগা কোথায় আছে? কর্ণাটকে। ক দিয়ে কৈগা, ক দিয়ে কর্ণাটক, এটা একটু মাথায় রাখবে। কটা হলো? 1 2 3 4 5 6, আর একটা মিস গেল, কি গেল মিস বলো তো? কাকড়াপাড়া হবে একটা, তাই না? কাকড়াপাড়, কাকড়া পার বা কাকড়াপাড়া, তাই না? এটা কোথায় আছে? নাম শুনেই বুঝতে পারছো, গুজরাটে আছে। তো এই 7টা হচ্ছে কিন্তু আমাদের মানে পারমাণবিক মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটা কিন্তু মুখস্থ রাখতে হবেই তোমাকে। তার মেন কারণ কি বলতো? এই ফুড এসআই যে পরীক্ষা এসেছিল, মানে ফুড এসআই পরীক্ষা হলো রিসেন্ট যেটা, সেখানেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, কোনো একটা দিয়ে বলেছে এইটা কোথায় অবস্থিত, সুতরাং এই 7টাই মুখস্থ রাখতে হবে। আর আমাদের এই 7টা কি হচ্ছে? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কিন্তু যদি জিজ্ঞাসা করে ভারতবর্ষে টোটাল কটা চুল্লি আছে পারমাণবিক, তখন হবে 22টা। এবার 22টার নাম তো মুখস্থ রাখা সম্ভব না, কিন্তু প্রথম চুল্লিটার নাম মুখস্থ রাখবে। ঠিক আছে, প্রথম চুল্লিটা কে করেছিল? তোমরা সবাই হোমি জাহাঙ্গীর ভাবার নাম শুনেছ। উনি 1956 সালে করেছিলেন, এবং উনি জওহরলাল নেহরু অর্থাৎ আমাদের দেশের প্রথম যে প্রধানমন্ত্রী, তাকে উনি ইনভাইট করেছিলেন, এবং জওহরলাল নেহরু গিয়ে খুব খুশি হয়েছিল। ঠিক আছে, এবং জওহরলাল নেহরুকেই বলেছিল, হোমি জাহাঙ্গীর বাবা জওহরলাল নেহরুকে ভাই বলে কথা বলতো। ঠিক আছে, যে ভাই আপনি নাম দিজিয়ে ইসকা কুছ। তখন জওহরলাল নেহরু কি নাম দিয়েছিল? অপ্সরা। অপ্সরা। তাহলে আমাদের প্রথম চুল্লির নাম কি? অপ্সরা। ঠিক আছে, এটা আমাদের শুধু প্রথম নয়, ভারতের শুধু প্রথম নয়, এশিয়ার প্রথম চুল্লি। এশিয়াতে কেউ তার আগে কোনোদিন পারমাণবিক মানে কোনো কিছু নিয়ে ভাবিনি। ঠিক আছে, এটা কোথায় বানানো হয়েছিল? বম্বের ট্রম্বেতে। বম্বের ট্রম্বে, এইভাবে একটু মনে রাখবে, বম্বের ট্রম্বে। বোঝা গেল? বম্বে কেন বললাম? 1960-এর আগে পর্যন্ত মানে মহারাষ্ট্রের নাম বম্বেই ছিল। বোঝা গেল? তো ট্রম্বে এটা একটু মনে রাখবে। আর কি? আর এই হোমি জাহাঙ্গীর ভাবা, এইটা একটু মনে রাখবে, এনার নামটা একটু মনে রাখবে। এটা কিন্তু গতবারের যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, সেখানে এনার নাম এসেছিল, হোমি জাহাঙ্গীর ভাবা। ঠিক আছে, এই নামটা অবশ্যই মনে রাখবে, হোমি জাহাঙ্গীর ভাবা। নেক্সট কি বলছে? 8 নম্বর প্রশ্ন, এনটিপিসি কবে কোথায় স্থাপিত হয়? এটা কি হবে? প্রথম কথা বলে এনটিপিসির ফুল ফর্ম কি? অনেকে রেলের পরীক্ষা ভাবছে, সেটা নয়। এনটিপিসি মানে হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এটুকুই মনে রাখবে, এনটিপিসি হলো। তো এনটিপিসি দেখো এখানে সাল দিয়েছে 1975 সাল, দুটো দিয়েছে, একটা হচ্ছে 1975 সাল ফরিদাবাদে বলছে হরিয়ানার, আর 1975 সাল দিল্লি। আমরা কোনটা নেব? আমরা নেব 1975 সাল দিল্লি। তার কারণ কি? এনটিপিসির হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি, যেটা হচ্ছে 1975 সালে তৈরি হয়েছে। আরেকটা আছে এনএইচপিসি। ঠিক আছে, সেটা হচ্ছে ন্যাশনাল হাইড্রাল পাওয়ার কর্পোরেশন। ঠিক আছে, ওইটাও 1975 সালে তৈরি হয়েছিল, কিন্তু ওইটা হচ্ছে হরিয়ানার ফরিদাবাদে। তো দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সাল একই। ঠিক আছে, একটা হচ্ছে তোমার কয়লা পুড়িয়ে কারেন্ট তৈরি করে, আর একটা হচ্ছে জল থেকে কারেন্ট তৈরি করে। বুঝতে পারলে? তো কারেন্ট তৈরি করছে দুজনে, সেটাও একই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের হেডকোয়ার্টার আলাদা। ঠিক আছে, জলের হেডকোয়ার্টার কোথায়, মানে থার্মাল পাওয়ার যেটা আছে, সরি হাইড্রাল পাওয়ার যেটা আছে, তার হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে ফরিদাবাদ হরিয়ানাতে। ঠিক আছে, আর হচ্ছে তোমার থার্মাল পাওয়ারের যেটা আছে, সেটা হচ্ছে দিল্লি, 1975 সাল, মনে রাখবে। বাকি অপশনগুলো দেখো, 1899 সাল ক্যালকাটা। এই যে আমাদের ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই যে আছে, ওরা ডিমান্ড করে যে 1899 সালে প্রথম বিদ্যুৎ উৎপাদন করেছিল এরাই। ঠিক আছে, যদিও সাউথের স্টেট কিছু আছে তারা ডিমান্ড করে তারা, কিন্তু ক্যালকাটাও ডিমান্ড করে আমরা 1899 সালে আমরা প্রথম করেছি। আর একটা দেখো, 1897 সালে হচ্ছে দার্জিলিং। এই 1897 সালে দার্জিলিংয়ে একটা নদী আছে, তার নাম হচ্ছে রঙ্গিত। ঠিক আছে, এর উপরে একটা ড্যাম তৈরি করা হয়। ঠিক আছে, সিদ্রাপং, এবং এখানে জলবিদ্যুৎ তৈরি করা হয়, যেটা কিন্তু ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বুঝতে পারলে? আমাদের দার্জিলিংয়েই প্রথম জলবিদ্যুৎ উৎপাদন হয়েছিল। ঠিক আছে, নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সাদা কয়লা কি? এটা কি হবে? সাদা কয়লা হচ্ছে জলবিদ্যুৎকেই সাদা কয়লা বলা হয়। জলবিদ্যুতের প্রথম স্থান অধিকারকারী রাজ্য কোনটা? আমি এক্ষুনি বললাম, হয় গুজরাট বসবে অপশানে, না হলে উত্তরাখণ্ড, দুটোর মধ্যে যেটা যেটা থাকবে অপশানে সেটা মারবে। ঠিক আছে, বাকি অপশানগুলো নিয়ে একটু খেলা যাক। তোমরা অ্যান্থ্রাসাইট জানো। অ্যান্থ্রাসাইট কিসের প্রকার? অ্যান্থ্রাসাইট কিছু না, কয়লার একটা প্রকার। কয়লার 4টে প্রকার আছে, একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট, তাই না? এই 4টে হচ্ছে কয়লার প্রকার। এই 4টে কয়লার প্রকারের দেখো কোয়ালিটি অনুযায়ী ভাগ করা হয়েছে। অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির কয়লা। বোঝা গেল?
বিটুমিনাস তার থেকে একটু খারাপ কোয়ালিটির কয়লা, কিন্তু ভালো। আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু এইটাই, এটা পরীক্ষাতেও আসে যে ভারতবর্ষে সব থেকে বেশি কয়লা কোন জাতীয়, বিটুমিনাস জাতীয় হলো। লিগনাইট কয়লা, এটা তামিলনাড়ুর ওই সব সাইডে একটু পাওয়া যায়, ঠিক আছে, জম্মু কাশ্মীরের দিকটাতেও একটু পাওয়া যায়, ঠিক আছে, টার্সিয়ারি কয়লা বলে লিগনাইট কয়লাকে। আর পিট মানে হচ্ছে একদম সেই গুল দেয় না, আগেকার দিনে দেখবে সেই মানে আঁচে টাঁচে রান্না করার জন্য গুল দিত, ঠিক আছে, ওই গুলগুলো মানে বেশিরভাগটাই ছাই হয়ে যায়, ওখানে কার্বনের পরিমাণ খুবই কম, একদম মানে সস্তা কোয়ালিটির কয়লা হচ্ছে এইটা। কয়লাও বলে না, ওকে গুল বলে, ঠিক আছে, গ্রামাঞ্চলে আগে কয়লা দিত, সেগুলোকে গুল বলতো। তো এই হচ্ছে সেই চারটে হচ্ছে কয়লার ভাগ, বোঝা গেল। এখানে দেখো জোয়ার ভাটা শক্তি, মানে জোয়ার ভাটা হচ্ছে শক্তি বিদ্যুৎ বলছি, মানে বিদ্যুৎ শক্তি হবে এটা অ্যাকচুয়ালি, জোয়ার ভাটা বিদ্যুৎ শক্তি। এই জোয়ার ভাটা বিদ্যুৎ শক্তিতে প্রথম রাজ্য কে জানো? তামিলনাড়ু, ঠিক আছে, মানে সব থেকে বেশি কারেন্ট ওখান থেকেই তৈরি করে হচ্ছে তামিলনাড়ু, খুবই অল্প তৈরি করে কিন্তু সে যেটুকু করে সেটা হচ্ছে তামিলনাড়ুই করে, বোঝা গেল। আর পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের প্রথম স্থানকে, এটা তো তামিলনাড়ু, তো আমি আগে বলেই দিয়েছি, তাই না। নেক্সট 10 নম্বর প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন কি বলছে, ভারতের সংবিধানের কত নাম্বার ধারায় ফিনান্স কমিশনের কথা বলা আছে? ফিনান্স কমিশন মানে হচ্ছে অর্থ কমিশন, তাই না, অর্থ কমিশন। অর্থ কমিশন কত নাম্বার ধারায় বলা আছে? দেখো এটা হবে কত, এটা হবে অপশান বি, 280 নাম্বার ধারায় বলা আছে। এবার বলি অর্থ কমিশনে কতজন মেম্বার থাকে। আমি তোমাদের বলেছিলাম মনে রাখার জন্য, মনে রাখবে ARTHA। দেখো লেখো অর্থ, বানানটা এইভাবে লেখো, দেখো কটা লেটার আছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা লেটার আছে, তাহলে অর্থ কমিশনের মেম্বার কটা আছে? 5টা। এইভাবে একটু মনে রাখবে, ঠিক আছে। এইবার যদি বলে অর্থ কমিশন কত নাম্বার পার্টে আছে, মনে রাখবে ভারতের তো অর্থনৈতিক অবস্থা চিরকালই 12টা বেজে যায়, সুতরাং অর্থ সংক্রান্ত যাই ব্যাপার পাবে ভারতবর্ষের পার্ট কোথায় লাগিয়ে দেবে? পার্ট হচ্ছে 12তে লাগিয়ে দেবে, বোঝা গেল। আর্টিকেল তো এখানে বলেই দিয়েছে 280, ঠিক আছে। আর কি আছে অর্থ কমিশন, আচ্ছা চলো অর্থ কমিশনের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা বলি। বর্তমানে 16তম হচ্ছে অর্থ কমিশন আমাদের তৈরি হয়েছে। আমাদের যে প্রথম অর্থ কমিশন তৈরি হয়েছিল তার হেড কে ছিল? তার হেড ছিল KC নিয়োগী। আর বর্তমানে আমাদের 16তম অর্থ কমিশন হচ্ছে, ঠিক আছে, মানে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর প্রেসিডেন্ট দ্বারা একটা করে অর্থ কমিশন হয়। তো এই মুহূর্তে আমাদের 16তম অর্থ কমিশন চলছে, তার এখন হেডকে অরবিন্দ পানাগাড়িয়া, মানে চেয়ারম্যানকে অরবিন্দ পানাগাড়িয়া, অনেকে আবার পানাগাড়াইয়া লেখে, যে যা ইচ্ছা লেখুক, অরবিন্দ পানাগাড়িয়া, মোটামুটি এটুকু মাথা রাখলেই হবে। বাকি অপশনগুলো নিয়ে চলো খেলা যাক। কি বলছে 148 নম্বর আর্টিকেল, এটা কি? এটা হচ্ছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে। এটা কত নাম্বার পার্টে আছে? এটা 5 নম্বর পার্টে আছে, ঠিক আছে। আর এই ক্যাগ, আমাদের ভারতবর্ষের বর্তমান ক্যাগ কে আছেন? গিরিশ চন্দ্র মুর্মু, আমি এক্ষুনি বললাম একটু আগেই, ঠিক আছে। 280তে ফিনান্স কমিশন, ফিনান্স কমিশনের এখন কে আসে? অরবিন্দ পানাগাড়িয়া। নেক্সট 315 নম্বর আর্টিকেলে কিসের কথা বলা আছে? ইউপিএসসি, তাই না। ইউপিএসসি সেটা কত নাম্বার পার্টে আছে? 14 নম্বর পার্টে আছে, আমি জাস্ট 14ই লিখে দিলাম। এবং বর্তমান আমাদের ইউপিএসসির চেয়ারম্যান কে আছে? মনোজ সানি, ঠিক আছে। আর 76তম, মানে 76 নম্বর আর্টিকেলে আমাদের কি আছে? অ্যাটর্নি জেনারেল, খুব ইম্পর্টেন্ট। অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের মানে সরকারের পক্ষ থেকে সব থেকে বড় ল অফিসার কি হয়? অ্যাটর্নি জেনারেল পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে। বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল কি আছে জানো? আর ভেঙ্কট, আর ভেঙ্কট, এক সেকেন্ড, আর ভেঙ্কট রমানি, ঠিক আছে। ইংরাজিতে লিখলে কি হয়? আর ভেঙ্কট রামানি, ঠিক আছে। ইনি হচ্ছে বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল কত নম্বর পার্টে আছে? এটাও হচ্ছে 5 নম্বর পার্টে হবে, ঠিক আছে, ইউনিয়ন লিস্টের মধ্যে আছে। আর আর ভেঙ্কট রামি হচ্ছে আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল। তো এইগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট পদ, তো সাংবিধানিক পদ এগুলো, এবং টপ মোস্ট পদ, ঠিক আছে। তো এইগুলোই কারা কারা বসে আছে, এগুলো শুধুমাত্র যে পরীক্ষায় হুট করে চলে আসতে পারে এরকম ব্যাপার না, এটা তোমাদের যে কোনো পরীক্ষার ইন্টারভিউতেও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে। আর ইন্টারভিউতে যাওয়ার আগে তুমি যে একটা পড়ে যাবে, মুখস্থ করে যাবে, এরকম তো হতে পারে না, তাই না। তখন কত মুখস্থ করবে, সুতরাং অভ্যাসগুলো একটু আগে থেকেই রাখো। কি এমন আছে, আমি তো যখন ক্লাস করাই আমি তো এগুলো বলতে বলতেই যাই যে কে কে পদে আছে, তো তোমরা এগুলো দেখতে যাবে, তোমাদের মাথায় অটোমেটিক থাকবে। একদম মাথা ব্ল্যাঙ্ক থাকলে কিন্তু পরীক্ষার আগে বা তোমার ইন্টারভিউর আগে তুমি ওটাকে ভরাতে পারবে না।
যে তোমার একটা খেয়াল থাকা উচিত যে হ্যাঁ একটা অ্যাটর্নি জেনারেল আছে, তার নাম হচ্ছে আর ভেঙ্কটরামন। তুমি নামটা ভুলে যেতে পারো, কিন্তু মোটামুটি নামটা যেন শুনলে তোমার মনে পড়ে যে হ্যাঁ হ্যাঁ এই নামটাই ছিল ওখানে। বুঝতে পারলে? ইউপিএসসি বলে একটা জিনিস আছে, সেটা আমরা সবাই জানি, তার চেয়ারম্যান আছে মনোজ সানি। ঠিক আছে? তুমি নামগুলো ভুলে যেতে পারো, কিন্তু নামগুলো শোনা তোমার দরকার বারবার। বুঝতে পারলে? যাতে তোমার যখন প্রয়োজন তখন যেন একটু তুমি চেপে পড়লে যেন তুলে নিতে পারো। তো এই হচ্ছে আমার বক্তব্য। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার ক্লাস। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড বাই।